আসসালামু আলাইকুম সুধী দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা নিয়মিত ইতিহাসের খোঁজ রাখেন, যারা সমাজ ও রাষ্ট্রের উত্থান পতনের ঘটনাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করতে পছন্দ করেন, তারা নিশ্চয়ই একটি বিষয়ে খুব ভালোভাবেই জানেন। আর সেটি হলো, পৃথিবীর ইতিহাসে বড় বড় সাম্রাজ্য বা বিশাল ক্ষমতাবান সরকারগুলো কখনোই কিন্তু বাইরের শত্রুর আক্রমণে ততটা নাস্তানাবুদ হয়নি, যতটা না তারা নিজেদের ভেতরের অযোগ্যতা এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে হুড়মুড় করে ভেঙে পড়েছে। আর ঠিক আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা এই মুহূর্তে আমাদের দেশের, আমি মনে করি প্রতিটি চায়ের টেবিলে, প্রতিটি সাধারণ মানুষের ড্রয়িং রুমে সবচেয়ে বড় আলোচনার বিষয়। দেখুন, একটি নতুন সরকার যখন ক্ষমতায় আসে, তখন মানুষের মনে কিন্তু একটা বিশাল প্রত্যাশা থাকে। মানুষ ভাবে এবার হয়তো নতুন কিছু হবে, নতুন কোনো ভোরের আলো দেখা যাবে। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখুন, বর্তমান সরকারের বয়স সবেমাত্র 1 মাস পেরিয়েছে। একটি রাষ্ট্রের বিশাল ক্যানভাসে 1 মাস সময় হয়তোবা খুব বেশি দীর্ঘ কোনো সময় নয়, কিন্তু এই মাত্র 1 মাসেই যখন একটি সরকার বারবার হুচট খেতে থাকে, তখন কিন্তু তাদের অবস্থা দেখে মনে হয় তারা যেন উষ্টা খেয়ে পড়ার উপক্রম হয়েছে। তখন কিন্তু আমাদের একজন সাধারণ নাগরিক হিসেবে একটু থমকে দাঁড়াতেই হয় এবং একটু গভীরভাবে ভাবতে হয় যে আসলে ঘটনাগুলো কোন দিকে মোড় নিচ্ছে বা পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। সদ্য সমাপ্ত পবিত্র ঈদুল ফিতরের পর আমরা কি দেখলাম? উৎসবের আমেজ কাটতে না কাটতেই সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে শুরু হলো এক অদ্ভুত হাহাকার। তেল নেই, মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রীতিমতো বিবৃতি দিয়ে বলেছে যে তেলের এই তীব্র সংকট আর মানুষের ক্ষোভের কারণে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তাতে যে কোনো সময় তারা পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য হবেন। একটি নতুন সরকারের একদম শুরুর দিকেই এই ধরনের একটি সাপ্লাই চেইনের বিপর্যয় কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। আমি মনে করি এটি একটি গভীর প্রশাসনিক অযোগ্যতার ইঙ্গিত দিচ্ছে। তবে সুপ্রিয় দর্শক, পরিস্থিতি কিন্তু এখানেই থেমে থাকেনি। এর চেয়েও বড় বিস্ময় আর হতাশার জন্ম দিয়েছে বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকা নীতি নির্ধারকদের বক্তব্য। আপনারা দেখেছেন, বর্তমান সরকারের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জনসম্মুখে এসে বলেছেন যে সামনে জ্বালানি তেলের দাম বাড়তে পারে, এমনকি জিনিসপত্রের দামও আরো বাড়তে পারে। দেখুন, আমি এই জায়গাতেই কিন্তু একটু দার্শনিক দৃষ্টিকোণ থেকে আপনাদের ভাবতে বলবো। আপনারা যারা অর্থনীতির মনস্তত্ত্ব বুঝেন, তারা নিশ্চয়ই একটি বিষয়ে জানেন, সেটি হচ্ছে একটি দেশের বাজার ব্যবস্থা শুধু কিছু গাণিতিক হিসাব নিকাশে কিন্তু চলে না। এটি পুরোপুরিভাবে নির্ভর করে মানুষের মনস্তত্ত্বের উপর। যখন রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে নীতি নির্ধারকদের মুখ থেকে এমন আগাম বিপদের পূর্বাভাস দেওয়া হয়, তখন বাজারে তার প্রভাবটা কি পড়ে? তখন কিন্তু সেই অসাধু ব্যবসায়ী গোষ্ঠী, সেই সিন্ডিকেটগুলো নড়েচড়ে বসে এবং তারা ভাবে সরকারই তো বলছে দাম বাড়বে, তাহলে আমরা এখন থেকেই মাল মজুত করে রাখি বা আটকে রাখি এবং বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন রাষ্ট্রনায়ক কিংবা সরকারের দায়িত্বশীল ব্যক্তির কাজ কি শুধুই আবহাওয়া অধিদপ্তরের মতো বিপদের পূর্বাভাস দেয়া? কখনোই না। মানুষের যখন বিপদ আসে, তখন মানুষ রাষ্ট্রের কাছে আসলে সমাধান খোঁজে। জনগণ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে সংকট সমাধানের জন্য, আগাম দুঃসংবাদ দিয়ে তাদের বুকের ভেতরে ভয় ধরিয়ে দেওয়ার জন্য নয়। এই যে
আগাম ঘোষণা দিয়ে সিন্ডিকেটকে এক প্রকার সুযোগ করে দেওয়া হলো। এটি কি শুধুই তাদের এক প্রকার অযোগ্যতা, নাকি দীর্ঘকাল মাঠের রাজনীতির বাইরে থাকার কারণে সৃষ্ট এক ধরনের রাজনৈতিক অপরিপক্কতা? এই প্রশ্নটি তিতা, কিন্তু আজ সাধারণ মানুষের মনে খুব বড় হয়ে কিন্তু লেগে গেছে এবং এক প্রকার তীব্র জ্বালা সৃষ্টি করেছে। দেখুন, মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। মানুষের স্বভাবই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে তুলনা করা। যখনই মানুষ বর্তমানের কোনো কষ্টে পড়ে, সে অবচেতনভাবেই তার অতীতের দিকে ফিরে তাকায়। আপনারা যদি বিগত শেখ হাসিনা সরকারের আমলের কথা একটু মনে করার চেষ্টা করেন এবং একটু পিছনের দিকে তাকান, তখন কিন্তু পৃথিবী খুব একটা শান্ত ছিল না। শতাব্দীর ভয়াবহতম করোনা মহামারী পুরো বিশ্বকে যখন স্তব্ধ করে দিয়েছিল, যখন বড় বড় পরাশক্তির অর্থনীতি ধসে পড়েছিল, তখন বাংলাদেশের অবস্থা আসলে কি ছিল? আমরা কিন্তু তখন খাদ্যের অভাবে, ত্রাণের অভাবে মানুষকে হাহাকার করতে দেখিনি। এরপর আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাপী ডলারের তীব্র সংকট, জ্বালানি তেলের বাজারে আগুন। কিন্তু সেই সরকার ক্রাইসিস ম্যানেজমেন্টটা করতে পেরেছিল কিনা বা কেমন ছিল? সরকার হয়তো নিজেদের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের পেটে সরাসরি কিন্তু লাথি দেয়নি। রাষ্ট্রনায়কের কাজ আসলে এটা। ক্রাইসিস ম্যানেজ করতে না পারা মানেই হলো প্রশাসনিক ব্যর্থতা। আর বৈষয়িক সংকটের দোহাই দিয়ে আপনি আপনার দেশের ক্ষুধার্ত মানুষকে কোনোভাবেই কিন্তু সান্ত্বনা দিতে পারবেন না। বরঞ্চ এই সান্ত্বনা দিতে গিয়ে যখন আবহাওয়ার পূর্বাভাসের মতো দুঃসংবাদ ছড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু সাধারণ মানুষের মনে, সেটা নতুন সরকার হোক কিংবা সেটা বিপ্লবী সরকার হোক, অথবা সেটা জনগণের একক সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত সরকার হোক, সেটাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই থাকে। আর এই প্রশ্ন উঠতে থাকা থেকে কিন্তু শুরু হয় সরকারের ব্যর্থতার প্রচার প্রচারণা। আমরা কিন্তু কখনোই চাই না আমাদের সরকার ব্যবস্থাকে নিয়ে বা আমাদের সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলতে। আমরা চাই জনগণের কথা বলতে, এবং সরকারের যে ছোটখাটো ভুল ত্রুটিগুলো রয়েছে, যেগুলোর কারণে জনগণ আসলে প্রকৃতপক্ষে অনেকটাই ভীতিগ্রস্ত হয়ে যায়, যেগুলো শুনলে জনগণ কষ্ট পায়, বা তারা ভাবে যে তারা ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় এনেছে, তারা আসলে তাদেরকে নিয়ে চিন্তা না করে বরঞ্চ তাদেরকে দুঃসংবাদ দিচ্ছে যে দেশের জনগণ খারাপ থাকবে। এবং এটি কিন্তু একটি সরকারের জন্য, আমি মনে করি, সংশোধন হওয়ার জন্য কিছু বার্তা। এবং যদি সরকার পক্ষের লোকজন, নীতি নির্ধারকরা এই যে আমাদের এই সমালোচনা, আলোচনা কিংবা পর্যালোচনা খুব আমলে নিয়ে থাকেন, তাহলে হয়তোবা তাদের পক্ষে এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু জনগণকে সন্তুষ্ট রাখা এবং জনগণ অসন্তুষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকেন বা থাকার চেষ্টা করেন। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আজ বর্তমান সরকারে যারা আছেন, তাদের অনেকের দিকে যদি আপনারা একটু গভীরভাবে তাকান, তাহলে দেখবেন তাদের অনেকেরই হয়তো তৃণমূলের সেই ঘাম, মাটি আর মানুষের সাথে মেশার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাটুকু নেই। তাদের অনেকেই হয়তো একটা লম্বা সময় ধরে অনলাইনে কিংবা একটি ভার্চুয়াল জগতে রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু ভাই, ফেসবুকের স্ক্রিন আর রাজপথের বাস্তবতা কখনোই কিন্তু এক হতে পারে না। রাষ্ট্র পরিচালনা করা কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়। এখানে বিন্দুমাত্র ভুল হলে তার মাসুল চুকাতে হয় দেশের কোটি কোটি সাধারণ মানুষকে। আর ঠিক এই জায়গাতেই এই যে জনগণের একটা হাহাকার শুরু হচ্ছে, বাজারে বাজারে মানুষের যে কথাবার্তা, ঠিক এই মোক্ষম জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে আছে আগামী দিনের রাজনীতির সবচেয়ে বড় হিসাব নিকাশ। দেখুন, আপনারা হয়তো ভাবছেন আওয়ামী লীগ এখন আসলে কোথায়, তারা কেন এতটা নীরব, কিংবা তারা কেন ওয়েট অ্যান্ড সি পলিসি অ্যাপ্লাই করছে। দর্শক, এখানেই হলো সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল।
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কৌশলের একদম কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে এই জনগণ, যেগুলো শেখ হাসিনা সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায়। তারা খুব শান্তভাবে, অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা জানে রাজনীতিতে যখন মানুষের পেটে টান পড়ে, যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কোনো বড় বড় রাজনৈতিক বুলি, কোনো আদর্শিক স্লোগান মানুষের কানে কিন্তু ঢোকে না। মানুষ তখন শুধু তার নিজের জীবনের স্বস্তিটুকু খুঁজে। এবং আওয়ামী লীগ কিন্তু ঠিক এই মানসিক পরিবর্তনের জায়গাটাকেই বর্তমান সময়ে টার্গেট করে রেখেছে এবং তারা চাইছে জনগণ নিজে থেকেই অতীত আর বর্তমানের এই তফাৎটা বুঝুক। তারা চাইছে মানুষ নিজেই সেই স্থিতিশীলতার অভাবটা অনুভব করুক। এই যে মানুষের মনের ভেতরে তিলে তিলে জমে ওঠা ক্ষোভ আর চরম হতাশা দেখা দিচ্ছে, এটি যদি একবার সম্পূর্ণভাবে, একদম পরিষ্কারভাবে আওয়ামী লীগের পক্ষে মোড় নেয়, তবে কিন্তু আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপট আমি মনে করি পুরোপুরিভাবে বদলে যাবে। এখানে যতই বিপ্লবীরা সামনে আসুক না কেন, যতই গণ অভ্যুত্থানের সারথীরা সামনে আসুক না কেন, কিংবা যতই তারা আওয়ামী লীগকে ঠেকানোর হুঙ্কার দিক না কেন, আওয়ামী লীগের পক্ষে যদি বিশাল জনগণের জনমত তৈরি হয়ে যায় এবং জনগণ যদি একপক্ষ হয়ে আওয়ামী লীগকে স্মরণ করা শুরু করে, আওয়ামী লীগকে সমর্থন দেওয়া শুরু করে, তখন কিন্তু সেটাকে এই বিপ্লবী বলুন, গণ অভ্যুত্থানের সারথি বলুন, কিংবা বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় বর্তমান যে শক্তি রয়েছে, সেই বড় শক্তি গোষ্ঠীও কিন্তু এই জনগণকে আটকাতে পারবে না। এবং জনগণকে আটকাতে না পারলে তখন কিন্তু পট পরিবর্তনটা খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়ে যায়। তবে এখানে কিন্তু আগামীতে একটি একচ্ছত্র কৌশল আওয়ামী লীগ অবলম্বন করছে। আপনারা হয়তো ভাবছেন আওয়ামী লীগ হুট করে আন্দোলনের ডাক দিবে, কিংবা আওয়ামী লীগ বিগত ১.৫ বছর যেভাবে আমরা নানা ধরনের প্রোপাগান্ডা শুনেছি, নানা ধরনের প্রচার প্রচারণা বিভিন্ন অ্যাক্টিভিস্টদের বরাত থেকে বিদেশি আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছ থেকে শুনেছি যে এবার আন্দোলন হবে, এবার জনগণ মাঠে নেমে যাবে আওয়ামী লীগের পক্ষ থেকে। এরকম কোনো আওয়ামী লীগের পরিকল্পনা নেই, বা আওয়ামী লীগ কিন্তু বর্তমানে এই ধরনের কোনো পরিকল্পনা করছে না। কারণ তাদের স্টেবিলিটি দেখে, তাদের সাংগঠনিক কাঠামো নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া, সেটা দেখে কিন্তু এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাহলে তাদের সেই ট্রাম্প কার্ড বা সেই রাজনৈতিক কৌশলটা আসলে কি হতে যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে। দেখুন সুপ্রিয় দর্শক, সামনেই কিন্তু আমাদের স্থানীয় সরকার নির্বাচন আসতে চলেছে। আর এই নির্বাচনকে ঘিরেই আওয়ামী লীগ এক সুদূর প্রসারী ছক করছে। সাধারণ মানুষ যদি একবার তাদের অবস্থান পরিষ্কার করে ফেলে, যদি তারা সত্যি সত্যি উপলব্ধি করতে শুরু করে যে অতীতের সেই ক্রাইসিস ম্যানেজমেন্টই তাদের জন্য নিরাপদ ছিল, তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনই হতে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতির ফিরে আসার সবচেয়ে বড় এবং মোক্ষম ট্রাম্প কার্ড। তৃণমূলের এই ভোটে যদি তারা সাধারণ মানুষের এই সেন্টিমেন্টকে, এই না পাওয়া আর হতাশার ক্ষোভকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারে ছলে বলে কৌশলে, তবে সেই পরিবর্তনের ঢেউ কেন্দ্র পর্যন্ত আছড়ে পড়তে খুব একটা সময় লাগবে না। তাই আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, যেটা আমি সবসময় বলি। আর ইতিহাস কিন্তু বড়ই নিষ্ঠুর, সে কাউকে কিন্তু ক্ষমা করে না। যারা আজ মসনদে বসে আগাম দাম বাড়ার ঘোষণা দিচ্ছেন, যারা মানুষের কষ্টকে শুধুমাত্র বৈষয়িক সংকটের মূলকে ঢাকার চেষ্টা করছেন, তারা হয়তো কোনোভাবেই বুঝতে পারছেন না যে বাজারের এই আগুনের আঁচ, সাধারণ মানুষের এই নীরব দীর্ঘশ্বাস একদিন তাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে যেতে পারে। বাঙালি জাতি কিন্তু অত্যন্ত ধৈর্যশীল, তারা অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু ইতিহাস সাক্ষী পেটের দায়ে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তারা বিচার করতে কখনোই কিন্তু ভুল করে না। আমরা সাধারণ মানুষ কেবলই তাকিয়ে দেখি আর সময়ের অপেক্ষা করি, কারণ সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিচারক। এবং বর্তমান সময়ে এই ওয়েট অ্যান্ড সি পলিসি
বা এই টাইম মেনটেন পলিসিটা কিন্তু আওয়ামী লীগ মেনটেন করার চেষ্টা করছে। আমি গতদিন আওয়ামী লীগের সাংগঠনিক সক্রিয়তা নিয়ে একটি আলোচনা করেছি। আমি সেই আলোচনার যে সারাংশ সেখান থেকে বলতে চাই যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে তাদের কর্মকাণ্ডের দিক থেকে সক্রিয় হচ্ছে এবং শেখ হাসিনার যে বার্তাসমূহ গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য বক্তব্য হলো যে আপনারা বুঝুন সরকার কেমন। অর্থাৎ এখানে সরাসরি কিন্তু জনগণকে ইঙ্গিত করা হচ্ছে। আমি আমার আলোচনায় যেভাবে বললাম তাদের মূল টার্গেট এখন জনগণ। এখন শেখ হাসিনা জনগণকে কেন্দ্র করে কিন্তু সব বক্তব্য দিচ্ছেন, জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা জনগণ, আপনারা বিচার করুন। আবার গণমাধ্যম সমূহে আওয়ামী লীগের ব্যক্তিবর্গ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ব্যক্তিবর্গ, হাই প্রোফাইল বা কেন্দ্রীয় যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের উপর ক্ষুদ্র একটি রিসার্চ থেকে প্রাপ্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সেই তথ্য বলছে যে আওয়ামী লীগ বর্তমান সময়ে সরকারকে সময় দেবে অথবা বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি চলছে সেই রাজনীতিতে কোনো ধরনের ডিস্টার্ব করছে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই রিসার্চ আসলে আমি কিভাবে করলাম। দেখুন, সাংবাদিকতার সুবাদে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে কিছু কিছু বিশ্লেষক যারা অনেক নামি দামি এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকেন এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের মানুষদের সামাজিক যোগাযোগ মাধ্যম, তাদের কন্টাক্ট অ্যানালাইসিস, এই সব কিছু থেকে প্রাপ্ত তথ্য থেকে কিন্তু একটি বিষয় উপলব্ধি করা যাচ্ছে এবং রেজাল্ট হচ্ছে তারা 1 বছর সরকারকে কোনোভাবে ডিস্টার্ব করবে না। অর্থাৎ তারা রাজপথে কোনো ধরনের আন্দোলনে যাবে না, তারা কোনো ধরনের সহিংসতা করবে না। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার তথ্য উপাত্তের মাধ্যমে বলতে চাই, আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট, আমি নাম বলছি না, তিনি বর্তমান সময়ে অজ্ঞাত একটি স্থানে রয়েছেন পলাতক অবস্থায়। উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ অ্যাক্টিভ এবং সেখানে তিনি একটি স্ট্যাটাস লিখেছেন। ওনার স্ট্যাটাসে মূল থিম হচ্ছে উনি বোঝানোর চেষ্টা করছেন যে জনগণ যতদিন পর্যন্ত না বুঝতে পারবে যে আওয়ামী লীগ তাদের জন্য পারফেক্ট ছিল ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের সহিংসতায় নামবে না বা কোনো ধরনের ক্ষোভের রাজনীতিতে যাবে না। আমি মনে করি এটা আওয়ামী লীগের জন্য একটি প্লাস পয়েন্ট। সেখানে তিনি 1 বছরের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ 1 বছর আওয়ামী লীগ কোনোভাবে কাউকে ডিস্টার্ব করবে না। এখানে কাউকে বলতে সরকারের কথাই বলা হচ্ছে বা রাজনীতিতে ফেরার জন্য তারা কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না। এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা আসলে কি চায় এবং তাদের আসল উদ্দেশ্য কিংবা ম্যান্ডেট কি। আমি প্রথমেই বলেছি তাদের মূল টার্গেট হচ্ছে জনগণ এবং সেই জনগণের রায় তারা প্রতিফলন করার চেষ্টা করবে স্থানীয় সরকার নির্বাচনে। আর এই স্থানীয় সরকার নির্বাচনে যদি জনগণ তাদের রায় পরিষ্কার করে নেয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ঐতিহাসিক পুনর্বাসন অতি নিকটে এবং আমি মনে করি সেটি আসলে কেউ ঠেকাতে পারবে না। এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন, অনেকেই বিভিন্নভাবে বলতে পারেন যে জামাত, এনসিপি তারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখবে, বিএনপি এই বিষয়টিকে কিভাবে দেখবে। দেখুন, জনগণের ঊর্ধ্বে আসলে কেউ নেই। বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে জনগণের রায়কে সম্মান জানিয়ে, জনগণকে সাথে নিয়ে। এখন জনগণ যদি ভোটের মাধ্যমে বা গণতন্ত্রের মাধ্যমে, তাদের অধিকারের মাধ্যমে যদি আওয়ামী লীগের পুনর্বাসন নিশ্চিত করে ফেলে, সেখানে কিন্তু কোনো সরকারযন্ত্র, কোনো রাষ্ট্রযন্ত্র, কোনো বিরোধী দলীয় শক্তি সেই উত্থানকে বা সেই পুনর্বাসনকে কিন্তু ঠেকাতে পারবে না বা আটকাতে পারবে না। এটাই কিন্তু সাফল্যের সত্য এবং রাজনীতির ভাষায় এটিকে বলা হয় পিস অফ ক্লিয়ারেন্স। এবং এই পিস অফ ক্লিয়ারেন্সটা আসে সাধারণত জনগণের কাছ থেকে। আওয়ামী লীগের বর্তমান যে হাবভাব, বর্তমান যে নাটক, বর্তমান যে চালচলন, সেগুলো থেকে কিন্তু স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে তারা এই বিশাল ছকটাকে কাজে লাগানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছে এবং তাদের প্রস্তুতি যখনই সমাপ্ত হবে তখনই আমরা দেখব তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একদম ঢাকঢোল পিটিয়ে
যত প্রকার মামলা হামলা হোক না কেন, যত প্রকার হয়রানি হোক না কেন, দমন পীড়ন হোক না কেন, সেগুলোকে তারা পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং বাংলাদেশে তাদের রাজনৈতিক যে প্রত্যাবর্তন সেটিও কিন্তু নিশ্চিত করিয়ে ছাড়বে। যাই হোক সুপ্রিয় দর্শক, আমি এখানে আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলতে আসিনি বা আওয়ামী লীগের গুণগানও গাইতে এসেছি। আবার সরকারের ব্যর্থতা নিয়েও আমি কিন্তু স্পষ্টভাবে আমার অবস্থান আমি পরিষ্কার করে নিয়েছি। আমি শুধু চাই বাংলাদেশের সাধারণ আমরা যারা জনগণ আছি তারা যেন শান্তিতে থাকতে পারে। এখন এই সরকার যদি সাধারণ জনগণকে শান্তিতে রাখতে পারে, তাহলে আওয়ামী লীগের সেই টার্গেট কিন্তু পূরণ হবে না এবং তাদেরকে 1 বছর কেন, হয়তোবা আরো 5 বছর অপেক্ষা করতে হতে পারে। কিন্তু সরকার যদি কোনোভাবে ব্যর্থতার সম্মুখীন হয় এবং জনগণের রায় যদি পাল্টে যায়, তাহলে তাদের রাস্তাও এখানে পরিষ্কার। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে সমাপ্তি আসলে কোন দিকে যায় এবং বাংলাদেশের রাজনীতির অবস্থান কিভাবে পরিবর্তিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। এর পাশাপাশি এই আলোচনা নিয়ে আপনাদের পক্ষে বিপক্ষে যে মন্তব্যই থাকুক না কেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এর অন্যতম কারণ হচ্ছে আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমি শিক্ষা অর্জন করি এবং এই শিক্ষাই আমাকে পরবর্তী বিশ্লেষণকে করতে সাহায্য করে। আল্লাহ হাফিজ।